হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল নেট টিউটর। হ্যালো। তো আজকে আমরা এই সেশনে টিচিং অ্যাপটিটিউডের টিচিং অ্যাপটিটিউডের লেকচার নাম্বার 2 অবজেক্টিভ অফ টিচিং সম্বন্ধে আলোচনা করব। এই অবজেক্টিভ অফ তোমাদের নেট এক্সামে এই অবজেক্টিভ অফ টিচিং এর ওপর কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে, এবং এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমরা পড়বো, সেটা হচ্ছে ব্লুম টেক্সোনমি। তো আমরা প্রথমে জেনে নেব তো অবজেক্টিভ অফ টিচিং কি, অর্থাৎ টিচিং এর কি উদ্দেশ্য কি। বলছে বলছে অবজেক্টিভ ডেসক্রাইব intent result of instruction rather than the process of instruction itself. বলছে a good objective should be specific, outcome based and measurable. এটা কি অবশ্যই একটা গুড অবজেক্টিভ। এখানে দেখেন এই যে অবজেক্টিভ ডেসক্রাইব ইন্টেন্ট রেজাল্ট অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে। এখানে কি উদ্দেশ্য কি করে, নির্দেশের প্রক্রিয়ার পরিবর্তে নির্দেশের উদ্দেশ্য ফলাফল বর্ণনা করে, অর্থাৎ কি একটি উদ্দেশ্যমূলক ফলাফল সে একটা রেজাল্ট অফ ইনস্ট্রাকশন সে কি করে ডেসক্রাইব করে। তো এখানে আমরা দেখি গুড অবজেক্টিভ শুড বি স্পেসিফিক, আউটকাম বেসড। অর্থাৎ কি একটা গুড অবজেক্টিভ কি হবে, একটা গুড অবজেক্টিভ অবশ্যই সেটা কি স্পেসিফিক, অর্থাৎ সুনির্দিষ্ট হবে। সেটা কি হবে, সেটা আউটকাম বেসড হবে, অর্থাৎ ফলাফল ভিত্তিক হওয়া উচিত, এবং সেটা কিন্তু পরিমাপযোগ্য অবশ্যই হওয়া উচিত। এবং এরপর আমরা দেখবো যে অবজেক্টিভ টিচিং অফ লার্নিং, অবজেক্টিভ টিচিং অ্যান্ড লার্নিং মাস্ট ইন্টিগ্রেট অ্যাট দ্য এন্ড অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ একটা কি শিক্ষাদান ও শেখার উদ্দেশ্য অবশ্যই নির্দেশের শেষে একত্রিত হতে হবে। তাহলে আমরা অবজেক্টিভ টিচিং এর অবজেক্টিভ কি জানলাম, যে টিচিং এর অবজেক্টিভ অবশ্যই সেটা কি স্পেসিফিক হবে। এবং এখান থেকে কিন্তু তোমরা এভাবে নোটটা করতে পারবে যে অবজেক্টিভ অফ টিচিং কি হবে, অবজেক্টিভ অফ টিচিং কি, একটা গুড অবজেক্টিভ কি দরকার। এখানে তোমরা লিখতে পারো, পয়েন্টগুলো লিখতে পারো যে স্পেসিফিক, আউটকাম বেসড এবং মেজারেবল, এবং অবশ্যই সেটা কি এন্ড অফ ইনস্ট্রাকশনে ইন্টিগ্রেট হবে। বলছে দেয়ার আর টু মেইন ওয়ে অফ ক্লাসিফিকেশন instructional objective. বলছে দেয়ার আর টু মেইন ওয়ে অফ ক্লাসিফিকেশন ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ। এখানে কি বলছে যে উদ্দেশ্য, শিক্ষামূলক যে উদ্দেশ্যগুলো সেটাকে কি শ্রেণীবদ্ধ করার দুটি প্রধান উপায় আছে, টু ওয়ে অফ ক্লাসিফিকেশন। একটা কি, একটা ওয়ান ক্লাসিফিকেশন ইজ গিভেন বাই ব্লুম টেক্সোনমি বা বেঞ্জামিন ব্লুম, আর এবং অন্যটি যে ক্লাসিফিকেশন দিয়েছে সেটাকে গাগনে এবং ব্রিগস। তো তোমাদের যে নেট পরীক্ষায় এখানে কিন্তু তোমাদের ব্লুম টেক্সোনমির ওপর বেস করেই অনেক প্রশ্ন এসে থাকে, এবং এখান থেকে খুবই সহজেই প্রশ্নগুলো কমন পাওয়া যায়। আরেকটা এখানে যে আছে সে হচ্ছে গ্যাগনে এবং ব্রিগস। এখান থেকে ব্রিগসের থেকে কোনো সেরকম কোনো প্রশ্ন ইউজিসি নেটে আসে না। 2 থেকে 3টা প্রশ্ন এসেছিল, যখন মাল্টিপল শিফটে কোশ্চেন হয় তখন এখান থেকে দেখা যায় অনেক প্রশ্ন করতে হয়, তখন এখান থেকে 2-1টা প্রশ্ন এসে যায়। বিশেষ করে কিন্তু ইউজিসি নেটের যদি দেখো বা সেটের দেখো, সেখানে ব্লুমের থেকেই সব থেকে বেশি প্রশ্ন আসে, এবং গাগনের একটা কনসেপ্ট হচ্ছে 9 ইনস্ট্রাকশন অফ লার্নিং আউটকাম, সেখান থেকে প্রশ্ন এসে থাকে। তো আমরা তো আমরা এখন দেখবো যে ব্লুম টেক্সোনমিটা কি। তো ব্লুম টেক্সোনমি ইজ a সেট অফ 3 hierarchical মডেল। এখানে কিন্তু তোমরা নজর দেবে, এখানে কিন্তু নজর দেবে যে এখানে বলা হয়েছে থ্রি হায়ারার্কিক্যাল মডেল used to classify educational learning objective into level, complexity and specificity. কি করেছিল, 3টা হায়ারার্কিক্যাল মডেল ইন্ট্রোডিউস করেছিল ফর লার্নিং, এডুকেশনাল লার্নিং অবজেক্টিভের উপর বেস করে। তো বলছে দেয়ার আর 3 লিস্টার দ্য লার্নিং অবজেক্টিভ। এখানে কয়টা লার্নিং অবজেক্টিভ আছে, 3টা। একটা হচ্ছে কগনিটিভ, একটা এফেক্টিভ, একটা সেন্সুরি এন্ডস বা সাইকোমোটর, ঠিক আছে। এগুলো আমরা ডিটেলসে দেখে নেব যে কগনিটিভ কি, অ্যাফেক্টিভ কি, কগনিটিভ কি, অ্যাফেক্টিভ কি এবং সাইকোমোটর কি, এবং এগুলো কি কির সাথে রিলেটেড। যে তো কগনিটিভ যে ডোমেনটা আছে, তো কগনিটিভ যে ডোমেনটা আছে সেটা কিসের সাথে, হেডের সাথে রিলেটেড, এটা হার্টের সাথে রিলেটেড, এবং এটা কি, এটা হ্যান্ডের সাথে রিলেটেড, ঠিক আছে।
তো কগনিটিভ যে ডেভেলপমেন্টটা আছে সেটা কে দিয়েছিল? ব্লুম টেক্সোনমি, অর্থাৎ বেঞ্জামিন ব্লুম দিয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1956 খ্রিস্টাব্দে। এবং এবং আবার ক্যাথল কিন্তু 2001 খ্রিস্টাব্দে আপডেট করেছিল। ব্লুম ট্যাক্সোনমি কিসের সাথে কয়টা ডোমেন কিসের সাথে রিলেটেড, এবং প্রত্যেকটা ডোমেন কি কির সাথে রিলেটেড, এবং কে তার এবং তার লেভেলগুলো কয়টা, এবং লেভেলগুলো লোয়ার লেভেল হায়ার লেভেল কোনগুলো, এগুলো আমরা দেখে নেবো। হচ্ছে ব্লুম ট্যাক্সোনমি তিনটা ডোমেন। কয়টা ডোমেন? তিনটা। থ্রি ডোমেন কি কি? একটা হচ্ছে কগনিটিভ ডোমেন, একটা হচ্ছে কগনিটিভ ডোমেন, 2 নম্বর হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন, এবং 3 নম্বর হচ্ছে সাইকোমোটর ডোমেন। তো এখানে যে ডোমেন গুলো আছে এর মধ্যে কিন্তু ব্লুম ট্যাক্সোনমি এর উপর বেস করে কিন্তু ব্লুম ট্যাক্সোনমি নাম হয়েছে। যদিও এটা আলাদা আলাদা যদি এই ডোমেন গুলো আলাদা আলাদা দেওয়া হয়েছে, নাম আলাদা আলাদা ব্যক্তি দিয়েছে, তবু এর নাম কিন্তু ব্লুম ট্যাক্সোনমি হয়েছে। কগনিটিভ ডোমেন, তোমাদের প্রথমে যে কথাটা মনে রাখতে হবে, কগনিটিভ ডোমেন কি বলছে? এটা ইট ইজ এ কোর লার্নিং ডোমেন। এটা হচ্ছে লার্নিং এর ক্ষেত্রে মূল ডোমেন। এটা কিসের সাথে রিলেটেড? এটা কিন্তু ইন্টেলেকচুয়ালের সাথে রিলেটেড, বা কি মেন্টাল থিঙ্কিং এর সাথে কিন্তু রিলেটেড। কগনিটিভ ডোমেন বলতেই আমরা কগনিটিভ বলতেই বুঝবো সেটা হচ্ছে মেন্টাল থিঙ্কিং বা ইন্টেলেকচুয়ালের ক্ষেত্রে। এটা কিসের উপর ফোকাস করে? এটা কিন্তু নলেজের উপর ফোকাস করে। আমরা দেখবো এখানে যে ব্লুম টেক্সোনমি কগনিটিভ ডোমেনে 6টা লেভেল দেওয়া হয়েছে। তো 6টা লেভেল, তো সেখানে যে প্রথমটা তো আছে সেটা হচ্ছে আমরা সিকোয়েন্স অনুসারে পড়বো, এবং এখান থেকে কিন্তু সিকোয়েন্স অনুসারে প্রশ্ন আসে। তো প্রথমে যে লেভেলটা শুরু হয় সেটা হচ্ছে নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস, সিনথেসাইজ, এভুলেশন। এই ছটা লেভেল কিন্তু কম্পিটিটিভ ডেমনে দেওয়া হয়েছে। এবং এখানে কি নলেজটা হচ্ছে কোনো একটা নলেজকে সেটাকে রিকল করা। কোনো একটা তোমার নলেজ আছে সেটাকে কি করবে? রিকল করতে হবে। প্রথমে কি করতে হবে? রিকল করতে হবে। এবং কম্প্রিহেনশন তো আমরা জানি। কম্প্রিহেনশন হচ্ছে কম্প্রিহেনশন আমাদের নেটের পরীক্ষাতেই আছে। কম্প্রিহেনশন সেটাকে আমরা কি করি? একটা প্যাসেজ দেওয়া থাকে, সেটাকে আমরা কি করি? একটা আন্ডারস্ট্যান্ডিং করে কোশ্চেনটাকে সলভ করতে হয়। তাই কম্প্রিহেনশন মানে কি? কম্প্রিহেনশন মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং করা কোনো একটা। প্রথমে সেটা কি? নলেজ করলাম, নলেজ মানে ডাটাকে রিকল করলাম, এবং সেটাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। তারপরে বলছে অ্যাপ্লিকেশন অর্থাৎ কি? আন্ডারস্ট্যান্ডিং করার পরে সেই তথ্যটাকে, সেই ফ্যাক্টটাকে আমরা কি করব? সেটাকে আমরা কি করব? ইউজ করব, অর্থাৎ অ্যাপ্লাই করব। তারপরে সেটাকে আমরা কি করব? অ্যানালাইসিস করব। ধরো তুমি পরীক্ষা দিয়েছো, অ্যানালাইসিস তো বুঝতেই পারো যে ধরো তোমার পরীক্ষা দিয়েছো, তুমি ফেল করলে বা পাস করলে বা কত নাম্বার উঠলো, সেটাকে তুমি একটা পেপার নিয়ে সেই পেপারটাকে তুমি অ্যানালাইসিস করছো, অর্থাৎ কি? কোনো একটা কিছু স্ট্রাকচার করছো। ঠিক আছে? অ্যানালাইসিস মানে এটা। বলছে সিনথেসাইজ হচ্ছে কোনো কিছুকে কোনো কিছু নতুন কিছু ক্রিয়েট করা। অ্যাপ্লাইং অব্দি তো, অ্যানালাইসিস অব্দি তো করেছো। অ্যানালাইসিস করলে এবার তুমি নিজের থেকে যেটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে সিনথেসাইজ। ঠিক আছে? বা বিল্ড করা। এভলিউশন হচ্ছে অ্যাসেস করা। ঠিক আছে? মূল্যায়ন করা। তো এই কগনিটিভ ডোমেইনটা কিন্তু ব্লুম টেক্সোনমি বা বেঞ্জামিন ব্লুম কত 1956 খ্রিস্টাব্দে দিয়েছিল। কিন্তু এটাকে কিন্তু 2001 খ্রিস্টাব্দে এবং অ্যান্ডারসন কি করেছে? রিভাইভ করেছে, আপডেট করেছে। ঠিক আছে? এখানে কি বলা হয়েছে দেখো তোমরা, একটু ডিফারেন্সটা একটু দেখে নেবে। এখানে নলেজের জায়গায় তারা কি করেছে? নলেজের জায়গায় তারা রিমেম্বারিং দিয়েছে। অর্থাৎ এখানে নাউন থেকে ভার্বের দিকে তারা গেছে। আগের যে লেভেলটা সবগুলো কিন্তু নাউন ফর্মে দেওয়া আছে। তোমরা এখানে দেখো, আগের যে লেভেল, 6টা লেভেল, সেটা কিন্তু নাউন ফর্মে দেওয়া ছিল। কিন্তু এখানে তোমরা যদি ক্যাথল কিন্তু এখানে যে ক্যাথল 6টা লেভেলের কথা বলছে, সেখানে কিন্তু নাউন থেকে ভার্বের দিকে গেছে। তোমরা যদি দেখো, লক্ষ্য করবে সবকিছুর পেছনে কিন্তু আইএনজি অ্যাড করা হয়েছে। তো এটা তোমরা একটু দেখে নেবে। দেওয়া আছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, যা কম্প্রিহেনশনের যে জায়গায় সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশনের জায়গায় অ্যাপ্লাইং, অ্যানালাইসিস জায়গায় অ্যানালাইসিস। তো সিনথেসাইজের জায়গায় দেখো তোমরা, সিনথেসাইজের জায়গায় এভুলেটিং করা হয়েছে, এবং এভুলেটিং জায়গায় কিন্তু ক্রিয়েটিং করা হয়েছে। তো এটা তোমরা দেখে নেবে মতে। দেখো এরপর আমরা কি দেখবো? অ্যাকর্ডিং টু ক্যাথোল্ড, তার মতে কি, তার অনুসারে কি হয়েছে? 4 টাইপ অফ নলেজের কথা সে বলেছে। কি কি? একটা হচ্ছে ফ্যাকচুয়াল নলেজ, একটা হচ্ছে কনসেপচুয়াল নলেজ, আর একটা হচ্ছে প্রসিডুরাল নলেজ, আর একটা হচ্ছে মেটাকগনিশন। তো ফ্যাকচুয়াল নলেজে আমরা অবশ্যই দেখবো ফ্যাক্ট। আমরা জানি যে ফ্যাকচুয়াল মানে ফ্যাক্ট হচ্ছে
কোনো স্পেসিফিক একটা ডিসিপ্লিন অর্থাৎ ফ্যাক্ট এবং টার্মোলজি। আমি তোমাদের যখন লেকচার নাম্বার 1-এই তোমাদের টার্মোলজি করেছি সেই রকম টার্মোলজি। ফ্যাকচুয়াল নলেজ মানে টার্মোলজি, যেখানে শুধু ফ্যাক্ট থাকবে। এবং কনসেপচুয়াল নলেজে কি থাকবে? কনসেপ্ট নলেজ অবশ্যই সেখানে ক্লাসিফিকেশন থাকবে, সেখানে প্রিন্সিপাল এবং জেনারেশন থিওরিজ থাকবে। এবং প্রসিডিউরাল নলেজের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে মেথড অফ ইনকোয়ারি, অর্থাৎ একটা প্রসেস থাকবে, সেই প্রসেসের মাধ্যমে যে নলেজটা গেইন করবে সেটা হচ্ছে প্রসিডিউরাল নলেজ। অবশ্যই এখানে ইনকোয়ারি, মেথড অফ ইনকোয়ারি থাকবে, অ্যালগরিদম থাকবে, টেকনিক্স এবং ম্যাথমেটিক্স। তাহলে আমরা দেখলাম প্রসিডিউরালে একটা প্রসেস থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, থিওরিজ থাকবে, মেথড অফ ইনকোয়ারি থাকবে। কনসেপচুয়ালে আমরা কি দেখলাম? যে ক্লাসিফিকেশন থাকবে। কনসেপ্টের অর্থ কি? ফ্যাকচুয়াল নলেজ, এটা তো বললাম। এরপরে যেটা আছে মেটা কগনিশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইউজিসি নেট বলো বা ডাব্লিউবি সেট বলো, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এবং যারা কোশ্চেন সেট করে তাদের কিন্তু এই টপিকটা খুবই ইন্টারেস্টিং, তারা এখান থেকে খুবই প্রশ্ন করে। তো মেটা কগনিশন আমরা পরের স্লাইডে দেখে নেবো ডিটেলসে মেটা কগনিশন থেকে। এখানে তোমরা শুধু দেখে নাও যে মেটা কগনিশন হচ্ছে ওন কগনিশন, অর্থাৎ নিজের কগনিশন। ওন মানে নিজের, এবং কগনিশন মানে আমরা তো বললাম কগনিশন মানে হচ্ছে মেন্টাল থিঙ্কিং, নলেজ। ঠিক আছে, এটা কিছু উপর নলেজ করলে কগনিশন নলেজের উপর ফোকাস করে। এবং এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল। বলছে মেটা কগনিশন কি? একটা কনটেক্সচুয়াল এবং কন্ডিশনাল নলেজ, এবং এটা পার্টিকুলার কগনিটিভ প্রসেসের মাধ্যমেই হয়ে থাকে। তো মেটা কগনিশনের সাথে একটা একটা ট্রাম জড়িত থাকে, যেটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন। তো ইন্ট্রোস্পেকশনটা কি? ইন্ট্রোস্পেকশনটা হচ্ছে দ্য প্রসেস অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড কেয়ারফুলি টু এক্সামাইন ইউর ওন আইডিয়া অ্যান্ড ফিলিংস। অর্থাৎ অর্থাৎ তোমার যে আইডিয়া এবং ফিলিংস, সেটা কি করবে? তোমার ডিপলি থিঙ্কিং এবং কেয়ারফুল এর মাধ্যমে তুমি এক্সামিন করতে পারবে। দ্য প্রসেস অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড কেয়ারফুলি, এবং যত্ন সহকারে, টু এক্সামাইন ইওর ওন আইডিয়া অ্যান্ড ফিলিং, এটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন। এরপরে এরপরে যে পয়েন্টটাতে আসবো সেটা হচ্ছে সোলো। এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, যদিও ইউজিসি নেট যখন মাল্টিপল কোশ্চেন হয়েছিল 2022 আই থিঙ্ক 2023-এ, তখন কিন্তু এখান থেকে দু একটা প্রশ্ন এসেছিল। তো সোলো কি আমরা দেখে নেব। সোলো কি? সোলো হচ্ছে স্ট্রাকচার অফ অবজার্ভিং লার্নিং আউটকামের উপর বেস করে যেটা করা হয়েছে, যে স্ট্রাকচারটা করা হয়েছে, এটা হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রি, অর্থাৎ প্রি স্ট্রাকচার হচ্ছে লেস আন্ডারস্ট্যান্ডিং, এখানে কম বোঝা যায়। এবং ইউনিট স্ট্রাকচার হচ্ছে ওয়ান রিলেভেন্ট অ্যাসপেক্ট, এবং অর্থাৎ ইউনিভার্সাল একটা ওয়ান রিলেভেন্ট অ্যাসপেক্ট থাকবে। এবং মাল্টি স্ট্রাকচার হচ্ছে সেভারাল অ্যাসপেক্ট থাকবে। এখানে তোমরা শুধু একটা জিনিস মনে রাখবে, মাল্টি স্ট্রাকচার মানে সেভারাল রিলেভেন্ট, মাল্টিস্ট্রাকচার মানে সেভারাল রিলেভেন্ট বাট ইন্ডিপেন্ডেন্টলি, এবং ইউনিস্ট্রাকচার মানে হচ্ছে কিন্তু ওয়ান রিলেভেন্ট। তো আমরা এখানে আরেকটা পয়েন্ট দেখে নেবো যে মেটা কগনিশন কি। মেটা কগনিশন হচ্ছে নলেজ অফ কগনিশন, কগনিশনের জ্ঞান। ঠিক আছে, তো মেটা কগনিশন হচ্ছে, বলছে মেটা কগনিশন রিফার টু অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ানস ওন থট প্রসেস। মেটাকগনিশন কি করে? মেটাকগনিশন হচ্ছে ওয়ান ওন থট প্রসেসটাকে কি করে? অ্যাওয়ারনেস এবং আন্ডারস্ট্যান্ড করতে কি করে? সক্ষম করে। বলছে ইট ইজ এসেনশিয়াল থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে মেটাকগনিশন হচ্ছে কিন্তু থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং। তোমরা যখন নোট করবে তখন কিন্তু এই যে লিখবে মেটাকগনিশন, তখন এত কিছু দরকার নেই, তখন লিখতে হবে থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং। বলছে দিস কনসেপ্ট ইনভলভ টু ওয়ে অ্যাসপেক্ট। তাহলে এটার মধ্যে আমরা কিসের, মেটাকগনিশনের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? দুটা অ্যাসপেক্ট এটার মধ্যে কি জড়িত আছে? মেটাকগনিশনের মধ্যে জড়িত আছে দুটা অ্যাসপেক্ট। কি কি? একটা হচ্ছে মেটাকগনিশন নলেজ, এবং আরেকটা হচ্ছে মেটাকগনিশন রেগুলেশন। মেটাকগনিশন নলেজটা কি? বলছে ইট দিস ইনক্লুড দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ ইউ লার্ন, তুমি কিভাবে শিখবে, হোয়াট স্ট্র্যাটেজি ইউ ওয়ার্ক দ্য বেস্ট ফর ইউ, এবং কোন স্ট্র্যাটেজিসটা তোমার জন্য বেস্ট হবে, এবং অ্যান্ড রেকগনাইজ ইওর কগনিটিভ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এবং তোমার স্ট্রেংথ এবং উইকনেসটাকে তুমি রেকগনাইজ করতে পারবে। তাহলে কি কি করতে হবে নলেজের মাধ্যমে? এটা তুমি কিভাবে তুমি পড়বে, এবং হাউ টু উইল লার্ন, কিভাবে তুমি পড়বে, কোন স্ট্র্যাটেজিতে তুমি পড়বে বা কোন স্ট্র্যাটেজিটা তোমার পক্ষে ভালো হবে, এবং তোমার স্ট্রেংথ অর্থাৎ শক্তি এবং দুর্বলতা কিন্তু তোমাকে রেকগনাইজ করতে সাহায্য করবে। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে মেটাকগনিশন অ্যাসপেক্টটা, সেটা হচ্ছে মেটাকগনিশন রেগুলেশন। মেটাকগনিশন রেগুলেশন কি?
না, এটা হচ্ছে দিস ইজ অ্যাবাউট প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড এভুলেটিং ইউ লার্ন আর প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি। অর্থাৎ এই যে প্ল্যানিং এবং মনিটরিং এবং এভুলেটিং এর মাধ্যমে তুমি কিন্তু তোমার প্রবলেমটাকে সলভিং করতে পারবে। এখান থেকে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী প্রশ্ন আছে। প্রথমে কি প্ল্যানিং, তারপর মনিটরিং করতে হয়, তারপর এভুলেটিং হয়। তো এখান থেকে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে, এক হয়তো তোমাকে ম্যাচিং দিবে, ম্যাচিং এর মধ্যে দিয়ে দিবে যে মেটাকগনিশন ম্যাচিং করতে বলবে। 2 নম্বর প্রশ্ন এখান থেকে স্টেটমেন্ট বেস প্রশ্ন আছে। তাছাড়া কিন্তু আদার কোশ্চেন এখান থেকে দেখতে পাওয়া যায় না। তো মেটাকগনিশনের এক্সাম্পলটা পড়লেই আমরা আরো ক্লিয়ার হবো ব্যাপারটা। বলছে ফর এক্সাম্পল, বলছে ইউ আর দ্য স্টাডিং ফর এক্সাম। ধরো তুমি স্টাডি করছো এক্সামের জন্য, নেট এক্সামের জন্য। মেটাকগনিশন কি করবে? হেল্প ইউ অ্যাক্সেস হেল্প ইউ অ্যাসেস ওয়েদার ইউর স্টাডি মেথড আর এফেক্টিভ। তোমার স্টাডি মেথডটাকে এফেক্টিভ করে তুলবে। ওয়েদার ইউ নিড টু চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি ইফ সামথিং ইজ নট ওয়ার্কিং। এখন তুমি অথবা তুমি কি করতে পারো, অথবা তুমি চেঞ্জ করতে পারো তোমার স্টাডি মেথডটাকে, যদি কাজ না করে। তো আমরা এখানে দেখে নেবো মেটাকগনিশন কি। তাহলে আমরা এখানে যে পয়েন্টগুলো পেলাম সেটা হচ্ছে, মেটাকগনিশন হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং। মেটাকগনিশন কি করে? মেটাকগনিশন ওয়ান্স অ্যাবিলিটি to use prior knowledge to plan a strategy for approaching a learning task, take necessary step to problem solve, reflect and the evaluate result, and modify one approach and needed. তো মেটাকগনিশন আমরা দেখে নিলাম। মেটাকগনিশন কি? প্ল্যানিং, মনিটরিং, তারপর এভালুয়েটিং। তোমরা এটা খুব ভালো করে পড়বে এবং এখান থেকে কোশ্চেন সলভ করলে এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ব্লুম টেক্সোনমির কগনিটিভ ডোমেনটা শেষ করলাম। এখন আমরা অ্যাফেক্টিভ ডোমেনটা দেখবো। অ্যাফেক্টিভ ডোমেনটা কিসের সাথে রিলেটেড, ঠিক আছে? তো তোমরা যদি এখানে দেখো, এখানে কিন্তু কগনিটিভ ডোমেন এখানে 3টা জিনিসের সাথে রিলেটেড। একটা হচ্ছে হেড হচ্ছে কি কগনিটিভ ডোমেন, এবং হার্ট কিন্তু কিসের সাথে রিলেটেড? অ্যাফেক্টিভ ডোমেনের সাথে। তো অ্যাফেক্টিভ ডোমেন কি? অ্যাফেক্টিভ ডোমেনটা কে দিয়েছে? এটা হচ্ছে ক্যাথল দিয়েছে। এখানে কয়টা লেভেল দেওয়া আছে? এখানে লেভেল দেওয়া আছে 5টা লেভেল দেওয়া আছে: রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং অ্যান্ড ক্যারেক্টারাইজ। অ্যাফেক্টিভ ডোমেনটা হচ্ছে, এখানে তোমরা যদি দেখো, সেটা হচ্ছে ইমোশন, অ্যাটিটিউড অ্যান্ড মোটিভেশনের সাথে রিলেটেড। কিন্তু আমরা কগনিটিভ ডোমেন কিসে দেখেছি? সেটা কিন্তু ইন্টেলেকচুয়ালের সাথে রিলেটেড। ফোকাস কিসের উপর করে? নলেজে। এখানে কি ইমোশন, অ্যাটিটিউড অ্যান্ড মোটিভেশনের উপর করে। তো আউটকাম। তো এখানে তোমরা যদি দেখো, এখানে আরেকটা জিনিস যেখান থেকে প্রশ্নটা আসে ইউজিসি নেটে বিশেষ করে, সেখানে হচ্ছে, এখানে তোমাকে কি করবে? তোমাকে সিকোয়েন্স দিবে যে হায়ার অর্ডার থিঙ্কিং লেভেল কোনটা, লোয়ার অর্ডার থিঙ্কিং লেভেল কোনটা। তো হায়ার অর্ডার লো লো অর্ডার থিঙ্কিং কিন্তু প্রথমে যে 3টা আছে সেটা হচ্ছে লো অর্ডার থিঙ্কিং, এবং শেষের যে 3টা আছে সেটা কি? হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। এখান থেকে কিন্তু ইউজিসি নেটের প্রশ্ন এসেছিল। তো এরপরে যে পয়েন্ট তো এরপরে যে আমরা ডোমেনটা দেখবো সেটা হচ্ছে সাইকোমোটর। সাইকোমোটর আমরা সবসময় সাইকোমোটরের সাথে আমরা যে জিনিসটা রিলেটেড করতে পারি সেটা হচ্ছে স্কিল, এবং সেটা হচ্ছে হ্যান্ডের সাথে আমরা রিলেটেড করব। এখানে কিন্তু হ্যান্ডের সাথে আমরা রিলেটেড করব। এখানে এই যে সাইকোমোটর, এই থিওরিটা দিয়ে, এই ডোমেনটা, এই যে অবজেক্টিভটা এটা কে করেছে? সেটা হচ্ছে ডাব। এখানে কিন্তু সাবান না, এটা হচ্ছে একটা ব্যক্তি নাম, ঠিক আছে? তো সাইকোমোটর কি? সাইকোমোটরকে কিন্তু কাইনেস্টিক ডোমেনও বলা হয়। এখান এখান থেকে কিন্তু ইউজিসি নিতে প্রশ্ন এরকম এসেছিল একবার, যে সাইকোমোটরকে কি বলা হয়? সাইকোমোটরকে কিন্তু কাইনেস্টিক ডোমেনও বলা হয়। তো সাইকোমোটর কি? এখানে কয়টা লেভেল দেওয়া আছে? এখানে কিন্তু 5টা লেভেল দেওয়া আছে। এখানে বলা হচ্ছে প্রথমে ইমিটেশন, অর্থাৎ কি প্রথমে কপি করতে হবে কোনো কিছুকে। ইমিটেশন করা মানে আমরা কোনো কিছুকে প্রথমে কি করি? কপি করি। ম্যানিপুলেশন করা এবং প্রিসিশন করা এবং আর্টিকুলেশন, অর্থাৎ কম্বাইন ইন্টিগ্রেট করা এবং ন্যাচারালাইজেশন। তো এখানে কি? এখানে একটা ট্রিক দেওয়া আছে, সেটা হচ্ছে ইমপান। ইমপান আইতে হচ্ছে ইমিটেশন, পি এমতে ম্যানিপুলেশন, পিতে প্রেসিশন, অ্যান্ড এতে আর্টিকুলেশন, এবং
লাস্ট যেটা আছে এনে হচ্ছে ন্যাচারালাইজেশন। তোমরা এখানে খুব সহজ, ইমফান ইমফান তোমরা আমফান একটা ঝড় এসেছিল, সেই হিসেবে তোমরা ট্রিক কিন্তু রাখতে পারো ইমফান। ইকোনমির যে যতগুলো কি পয়েন্ট, যতগুলো প্রশ্ন এখান থেকে এসেছে, সের উপর কিন্তু সেখান থেকে কিন্তু আমি তোমাদের এই কি পয়েন্টগুলো তুলেছি এবং তোমাদের যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। এবং একটা সিঙ্গেল কোশ্চেনও তোমরা এর বাইরে তোমরা দেখতে পারবে না। তোমরা যদি এই লেকচারটা দেখে তারপর যদি কোশ্চেন সলভ করো, তাহলে তোমরা এখান থেকে সবটা পেয়ে যাবে, মানে কোশ্চেন তোমরা সবটা সলভ করতে পারবে। তো এগুলো তোমরা ভালো করে নোট করবে। এরপর আমরা যে এরপরে যে আমরা ক্লাসিফিকেশনটা দেখবো অবজেক্টিভ অফ টিচিং এ, সেটা হচ্ছে গ্যাগনের যে দিয়েছিল 9 ইভেন্ট অফ ইনস্ট্রাকশন, সেটা আমরা দেখবো। তো একটা স্টুডেন্ট লার্নিং আউটকামের ক্ষেত্রে কি করা দরকার একটা টিচারের, সেটা এখানে দেওয়া আছে যে 9 ইভেন্ট অফ ইনস্ট্রাকশনের মাধ্যমে সেটাকে সফল হতে পারে। কি কি বলছে? গেইন অ্যাটেনশন, অর্থাৎ প্রথমে আমাদের কি করতে হবে, স্টুডেন্টদের অ্যাটেনশনটাকে গেইন করতে হবে বা হুক করতে হবে। তাহলে আমরা এখানে একটা কি পয়েন্ট লিখতে পারি যে অ্যাটেনশন, ঠিক আছে। এরপরে যেটা আমরা দেখতে পাই, ওরিয়েন্ট দ্য লার্নার, অর্থাৎ এখানে কি একটা লার্নারের অবজেক্টিভটা কি সেটা আমাদের বা উদ্দেশ্য কি সেটা আমাদের এখানে বুঝতে হবে। আমি তোমাদের নিচে এখানে বাংলা মিনিংটাও দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে দেখো, শিক্ষার্থীদের লক্ষ্য সম্পর্কে অবহিত হওয়া বা লক্ষ্য। তো 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে স্টিমুলি রিকল অফ প্রিয়র নলেজ, অর্থাৎ কি তোমাকে কি একটা স্টুডেন্টের একটা নলেজকে কি করতে হবে, রিকল করতে হবে। তাহলে আমরা এখানে রিকল রিকল লিখতে পারি। তো এখানে কিন্তু তোমাদের সিকোয়েন্স অনুযায়ী প্রশ্নটা আসে, কোনটার পরে কোনটা। প্রথমে গেইন অ্যাটেনশন, তারপরে অবজেক্টিভ জানতে হবে একটা স্টুডেন্ট অবজেক্টিভটা কি। তারপরে তোমাকে সেই টপিক অনুযায়ী বা সেই অবজেক্ট অনুযায়ী তার যে নলেজটা আছে সেই নলেজটা তোমাকে কি রিকল করাতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, প্রেজেন্ট কন্টেন্ট মেটেরিয়াল, তাহলে তোমাকে কি করতে হবে, কন্টেন্টটাকে প্রেজেন্ট করতে হবে। তারপরে কিন্তু আমাদের সেখানে গাইডেন্স করতে হবে। এরপর কিন্তু গাইডেন্সের পরে আমাদের কিন্তু সেখানে প্র্যাকটিসের খুবই জরুরি। এবং এর পরে যে আছে সেটা হচ্ছে ইনফরমেটিভ ফিডব্যাক, এবং প্র্যাকটিসের পরে আমাদের ফিডব্যাকটা আরো অন্তত জরুরি। এখানে আমরা দেখে নেব যে ফিডব্যাক কি বলছে, কার্য সম্পাদন আহ্বান করা বা অনুশীলন, অবশ্যই প্র্যাকটিস। এরপরে যেটা সেটা হচ্ছে প্রতিক্রিয়া কিন্তু প্রদান করতেই হবে। তারপরে যেটা হবে যে কার্য সম্পাদন মূল্যায়ন করতে হবে, অর্থাৎ আমরা অ্যাসেস করব অ্যাসেস করব, এবং সংরক্ষণ এবং স্থানান্তর, অর্থাৎ রিটেনশন এবং স্থানান্তর, অর্থাৎ ট্রান্সলেশন করব। বা এখানে ভুল আছে, এখানে ট্রান্সলেশন হবে বা স্থানান্তর হবে। তো তোমরা 9 নম্বরটা দেখে নাও। এখানে কিন্তু এনহান্স রিটেনশন অ্যান্ড ট্রান্সফার আছে। তো এটা হচ্ছে গ্যাগনের 9 ইনস্ট্রাকশন, ইভেন্ট অফ ইনস্ট্রাকশন। তো এই যে তোমাদের লাস্ট যে দুটো সেশন করালাম, সেখান থেকে কিন্তু এই 2 নম্বর হচ্ছে ব্লুম টেক্সোনমি যেটা আছে, ব্লুম ব্লুম টেক্সোনমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের মাল্টিপল বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। তো এরপরে আমরা আরো টিচিং অ্যাপটিটিউডের মোটামুটি 6 থেকে 7টা ভিডিও, খুব ছোট ছোট ভিডিও হবে, সেখান থেকে আমরা টিচিং অ্যাপটিটিউডটা কমপ্লিট করব এবং খুব শীঘ্রই সেগুলো এসে পড়বে। এরপরে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন করব। ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন, যেখান থেকে আমি তোমাদের সাথে সাথে কোশ্চেনের সাথে সলিউশন করে দেবো। এবং তাহলে কি হবে, টিচিং অ্যাপটিটিউডের যে বিষয়গুলো আছে, সেগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং তুমি যখন এরপরে কোশ্চেন কোনো মক টেস্ট দিবে বা টিচিং অ্যাপটিটিউডের উপর কোশ্চেন হবে, তখন তোমার কোনো সমস্যাই হবে না। তো আমরা মোটামুটি 100টা কোশ্চেন করব, সেখান থেকে আমরা কনসেপ্টগুলো আরো ভালোভাবে রিভিশন করে নেব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। তো সেশনটাকে তোমরা লাইক করে দাও, শেয়ার করে দাও। দেখা হবে নেক্সট ভিডিও। টেক কেয়ার।